নমস্কার প্রিয় দর্শক, ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাসের প্রীতি ও শুভেচ্ছা নেবেন। আজ একটি বিষয় নিয়ে এখানে আলোচনা করব। যে বিষয়টি নিয়ে সেটা হচ্ছে আমেরিকায় এক জজ সাহেবাকে গ্রেপ্তার করেছে সেখানকার পুলিশ, মানে ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন, যাকে বলা হয় FBI, এবং যার মাথায় বসে আছেন একজন ভারতীয় বংশোদ্ভূত, নাম কাশ প্যাটেল। এই কাশ প্যাটেল তার দপ্তর জানিয়ে দিয়েছে এই জজ সাহেবাকে, তার নাম বলছি একটু পরে, তার নামটা আসে, তার নাম হচ্ছে হান্না দুগান। তাকে ওখানে অ্যারেস্ট করা হয়েছে। কেন অ্যারেস্ট? কারণ তিনি দেশের যে আইন তৈরি করছেন, যে আইনের ব্যবস্থা নিয়ে তিনি অবৈধভাবে যারা আমেরিকায় এসছে তাদেরকে ফেরত পাঠাচ্ছেন, এই আইনের বিরুদ্ধে তিনি একটি কাজ করেছেন। কাজটি হচ্ছে তার পরিচিত একজন অবৈধ অভিবাসী, যে অবৈধভাবে এসছেন, তাকে তিনি বাঁচানোর চেষ্টা করেছেন। এবং তিনি বাঁচানোর চেষ্টা করতে গিয়ে কি করেছেন? তিনি বাঁচানোর চেষ্টা করতে গিয়ে তার যে দেশের যে ট্রাম্প সরকার যে আইন করেছে এবং যে আইন প্রচলন এখন আছে অভিবাসীর ব্যাপারে, সেইটাকে তিনি ভঙ্গ করেছেন। এই অপরাধে তাকে গ্রেপ্তার করা হয়েছে। একবার একটুখানি তার গ্রেপ্তারের ছবিটা একটু দেখে নিন তার গ্রেপ্তারের ছবি। ওই যে সাদা চুল যে ভদ্র মহিলা, একটা লং কোট পরে রয়েছেন, তার পেছনে একজন সবুজ পোশাক পরা একজন পুলিশ, আবার এদিকে ডাইনে আরেকজন পুলিশ পেছন দিকে, আবার সামনেও সেখানেও রয়েছেন পুলিশ, তারাও রয়েছেন। তারা তাকে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছেন। এখন এই গ্রেপ্তারের নামটা হচ্ছে, আমি এই ব্যাপারে যে খবর বেরিয়েছে মিডিয়াতে, আমি ইন্ডিয়া টুডে পত্রিকা থেকে একটু খবরটা পড়ে তারপরে আমরা আলোচনায় আসছি। এখানে বলা হয়েছে, জজ হান্না দুগান অ্যারেস্টেড অ্যাট মিলওয়াকি কোর্ট অন ফ্রাইডে। শুক্রবার পরশু তাকে একটা কোর্টের ভেতর থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। অ্যারেস্টেড অফ অবস্ট্রাক্টিং ইমিগ্রেশন অ্যারেস্ট অপারেশন লাস্ট উইক। বিগত সপ্তাহে একজনের একটা ইমিগ্রেশনের ব্যাপারে যে আদেশ দেয়া হয়েছিল, সেই আদেশকে উনি স্থগিত করে দিয়েছিলেন, তাকে বাতিল করে দিয়েছিলেন। সেই জন্যে অ্যারেস্ট ফলোড জাস্টিস ডিপার্টমেন্ট মেমো আর্জিং অ্যাকশন এগেনস্ট অবস্ট্রাকশন। এই যে আদেশের বলে আদেশটা দিয়েছে ওখানকার জাস্টিস ডিপার্টমেন্ট, যেমন ভারতেও আছে, সব দেশে আছে বিচার বিভাগ, সেই বিচার বিভাগ থেকে, বিচার বিভাগ কিন্তু কোর্ট নয়, জজ সাহেব নয়, বিচার বিভাগ হচ্ছে সরকারের যে বিচার বিভাগ, সেখান থেকে তাকে নির্দেশ দেওয়া হয়েছে তাকে গ্রেপ্তার করার জন্য। অভিযোগ হচ্ছে অবস্ট্রাকশন, সরকারি কাজে বাধা সৃষ্টি করা। ঠিক আছে, এবার খবরে আসি। US officials arrested a Wisconsin judge on Friday in what appeared to be a dispute between President Donald Trump's administration and local officials over immigration enforcement. মানে অফিসার ডোনাল্ড ট্রাম্পের যে নিয়ম অভিবাসন সম্পর্কিত, সেই ডিপার্টমেন্টের সাথে ওই জাজ সাহেবের এবং আমেরিকায় বিভিন্ন জায়গাতে তাদের মধ্যে খটাখটি বেঁধে গেছে, গোলমাল বেঁধে গেছে। তার পরিপ্রেক্ষিতে এটা করা হয়েছে। FBI Director Kash Patel said in a social media post that federal agents arrested a judge on obstruction charges related to an immigration enforcement operation last week. ঠিক আছে, এটা হচ্ছে বলেছে যে কেন কি জন্য সরকার থেকে তার সরকারের যে আইন নির্দেশের বিরোধিতা তিনি করেছেন বলে জজ সাহেবকে গ্রেপ্তার করা হয়েছে। এ স্পোকসপারসন ফর দ্য US মার্শালস সার্ভিস, US এর যে মার্শাল সার্ভিস যারা এই সমস্ত কাজগুলো করে,
গ্রেপ্তার করা টরা ইত্যাদি, মানে মার্শাল সার্ভিস, তারা বলছেন যে হান্না দুগান, এ মিলওয়াকি কাউন্টি সার্কিট জাজ, was arrested at the courthouse where she works on Friday morning. তো শুক্রবার সকালে তাকে, যেখানে তিনি কাজ করেন সেই কোর্টের ভেতর থেকে, আদালত থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এরপরে খবরে আরেকটু বিস্তৃত খবর আছে, সেখানে the arrest comes after a senior justice department official called on federal prosecutors to pursue criminal cases against local government officials who obstructed, মানে সরকারের ডিপার্টমেন্ট থেকে নির্দেশ দিয়েছে যে অভিবাসন সম্পর্কিত এই সমস্ত কাজকর্মের যারা বিরোধিতা করবেন তাদেরকে গ্রেপ্তার করার জন্য তাকে নিয়ে আসা হয়েছে, তাকে বলা হয়েছে, এবং তারপরে তিনি নির্দেশ জারি করেছেন। নির্দেশ জারি করে তাকে মার্শালরা গিয়ে তাকে ধরে অ্যারেস্ট করে নিয়েছেন। প্যাটেল said in his post that immigration officials had been attempting to apprehend Eduardo Flores Ruiz, whom he described as an illegal alien, মানে একজন অন্য বিদেশি যে নিয়ম ভেঙে যুক্তরাষ্ট্রে আছে, তার নাম হচ্ছে এডুয়ার্ডো ফ্লোরেস রুইস। এবং এই জাজ, ওই যে বললাম না একটু আগে, এই জাজ তাকে বাঁচানোর চেষ্টা করেছেন। তো এইবার সেইটার জন্য তাকে গ্রেপ্তার করে নিয়ে আসা হয়েছে। এরপরে বিচার কবে হবে সেসব তো দেখা যাবে, পরে বিচার। তবে এখন অবধি যা জানা যাচ্ছে, তার জেল পাওয়া, তার হয়তো তিনি জামিন পেতে পারেন, বেল পেতে পারেন, সেটা পরের ব্যাপার। বেল চাইলে তবেই তো তিনি পাবেন, না চাইলে পাবেন না। কিন্তু ব্যাপারটা হচ্ছে এখনো অবধি তিনি মানে জেলে রয়েছেন, তিনি কাস্টডিতে আছেন। এখন এই খবরটা আমার এই জন্যই এখানে বলতে ইচ্ছে করলো, ভারতবর্ষে এখানে হঠাৎ দেখা যাচ্ছে আমাদের যারা সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, ছোট কোর্ট, বড় কোর্ট, মাঝারি কোর্ট, এরা সবগুলো যেন সরকারের সাথে পাঙ্গা লড়ার জন্য রয়েছে। এই দেখুন না, যত চোর, জোচ্চোর, বাপের বাপ, কারোর বাবা, কারোর ছেলে বাবা যাচ্ছিল, কারোর কাকা যাচ্ছিল, মামা মেসো যাচ্ছিল, তারা সব জজ হয়ে যাচ্ছেন একের পর এক। আবার এই কয়েকদিন আগে একজন জজ, তো তিনি দিল্লি হাইকোর্টের, তার বাড়িতে এত নোট জমা হয়েছিল, অথচ শর্ট সার্কিট লেগে আগুন ধরে গিয়েছে বাড়িতে। আর যে ঘরটায় নোট ছিল সে ঘরটায় আবার তালা লাগানো থাকতো সব সময়, তার বাইরে পুলিশ পাহারা থাকতো। তো এই সমস্তগুলো দেখা গেল নোট পুড়ে গেছে, এবং সেই পোড়া নোট, অজস্র পোড়া নোট সমস্ত বাস্কেটে করে তারা বাইরে নিয়ে এসে ফেলে দিয়েছে। তো এই ব্যাপারে ভাগ্যিস সেদিন জজ সাহেব বাড়িতে থাকলে এইগুলো জানা যেত না। তিনি বাইরে গিয়েছিলেন, সেই সময় এইসব কাণ্ড হয়েছে। তিনি থাকলে যাও একটা আইন বার করে এগুলোর থেকে ওই নোটের আর এক রকম ব্যবস্থা করতে পারতেন, কিন্তু তা তো হয়নি। এখন এই যে ব্যাপারটা, তার জন্য দেখুন তিনি এখনো রয়েছেন তার পদেতে, আর এখনো চাকরি যায়নি। একটা সরকারি অফিসার যদি এই কাজে তার বাড়িতে এইসব নোট পাওয়া যেত, এইসবগুলো যদি হতো, তাহলে তার কি অবস্থা হতো? তার এতক্ষণ জেলখানায় যাওয়ার ছাড়া আর কোনো রাস্তা থাকতো না। কিন্তু যেহেতু ভারতবর্ষে নাকি সবার উপরে হচ্ছে, এখানে একেবারে শালগ্রাম শিলা হচ্ছেন, নারায়ণ শিলা হচ্ছেন আমাদের এই জজ সাহেবরা, এবং তাদের এত ক্ষমতা, তারা যে ন্যাশনাল জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্টস কমিটি, অর্থাৎ কাদেরকে কিভাবে নিয়োগ করা যাবে জজের পদে, এইসব যারা ঠিক করেন, এইসব ঠিক করেছিল আমাদের পার্লামেন্টে, এই সম্পর্কে আইন হয়ে গিয়েছিল। এবং ভারতের সমস্ত রাজ্য, অনেকগুলো, সমস্ত বলবো না, অনেকগুলো রাজ্য থেকে এই আইনের সমর্থনে তারাও পাঠিয়েছিল তাদের সমর্থন। সেখানে বলা হয়েছিল একটা কমিটি, তারা এই সমস্ত কোর্টের জজ সাহেবদের অ্যাপয়েন্টমেন্ট দেবে। সেই অ্যাপয়েন্টমেন্টগুলো তারাই দেবে, সেই কমিটিতে এরাও থাকবেন, সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসও থাকবেন, আরও সিনিয়র জাজ থাকবেন, কিন্তু সরকারের লোক থাকবে, এবং তার একটা নিয়ম কানুন হবে। জজের পছন্দ হয়ে গেল, এই তুই কাল থেকে জজ হয়ে যাবি, আর জজ হয়ে গেল, তিড়িং বিড়িং করে লাফাতে লাগলো, এমন জিনিস চলবেন না। কিন্তু এই মানে এদেশের আইন, যে আইন পার্লামেন্টে পাস হয়েছে, সেই আইনকে জজ সাহেবরা তুড়ি মেরে উড়িয়ে দিয়ে বললেন এখন থেকে
এই সব নিয়ম টিয়ম চালু হবে না, যা নিয়ম চলছিল আমাদের সেই নিয়মে চলবে। সেটা বাতিল করে দিলেন। সেটা আজ থেকে কয়েক বছর হয়ে গেছে। পার্লামেন্টে তৈরি করা আইনকে বাতিল করে দিলেন জজ সাহেবরা নিজেদের দবদবা রাখার জন্য। আবার দেখুন, বিভিন্ন সময় একটা এই যে ওয়াকফ যে আইনটা হয়েছে, এটা তো পার্লামেন্ট পাশ করেছে। সেই আইনের আবার এক একটা জায়গায় গিয়ে আলাদা আলাদা করে সেখানে দিয়ে দেওয়া হচ্ছে যে এখন এগুলো চালু করা যাবে না, লাগু করা যাবে না, স্টে দিয়ে দেওয়া হচ্ছে। এখনো পুরো হিয়ারিং হয়নি, এখনো কবে এ সম্পর্কে বলা হবে, তারা তাদের অর্ডার দেবেন সেটা ঠিক নেই। কিন্তু তার আগেই এরা এত বেশি এদের যে তার আগেই তারা বলে দিয়ে দিচ্ছেন যে এই অংশগুলো এইগুলো চালু করা যাবে না। তাদের এত ক্ষমতা, পার্লামেন্টের থেকে তারা বড়। এরপরে আসি আর একটা কথায়, যেমন ধরুন এই বিভিন্ন সব তিস্তা শীতলবাদ নামে একজন উকিল, তিনি এনজিও, উকিল নয়, তিনি এনজিও। তার এনজিওর কাজ, তিনি বিদেশ থেকে প্রচুর টাকা পান। তার এনজিওর কাজ হচ্ছে মোদী সরকারের বিরুদ্ধে লাগা। যে 2002 সালে যে গুজরাটে যে গোলমাল হয়েছিল, সেই গোলমালে যে দাঙ্গা হয়েছিল, সেই দাঙ্গায় তিনি নানা রকম করে ভিডিও ম্যানুফ্যাকচার করেছেন, ডকুমেন্ট ম্যানুফ্যাকচার করেছেন, করে সেইগুলোর বিরুদ্ধে উনি কথা বলতে গিয়েছিলেন। কথা বলতে যাওয়ার পরে তিনি করেছিলেন কি, তারপরে ওই গুজরাট হাইকোর্ট তারা বলে দিয়ে দিয়েছে তিস্তা শীতলবাদ অন্যায় করেছে, তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। সেই ব্যবস্থা মানে তাকে গারদে ভরতে হবে, তাকে প্রথমে কাস্টডিতে নিতে হবে। সেই কাস্টডিতে যাতে না নেওয়া হয়, তার জন্যে খবর আসার সাথে সাথেই সন্ধ্যেবেলা ভরতনাট্যম দেখছিলেন আমাদের চিফ জাস্টিস তখনকার চন্দ্রচূড় সাহেব, DY চন্দ্রচূড়। তিনি রাত্রে প্রথমেই সাথে সাথেই শনিবার ছিল, ছুটির দিন ছিল, সাথে সাথেই তিনি করলেন কি, সেখানে একটা বসিয়ে দিলেন, ডিভিশন বেঞ্চ। সুপ্রিম কোর্টে মিনিমাম 2 জন ছাড়া বসেন না কেউ, 2 জন সেখানে বসালেন। 2 জনের মধ্যে, জাজের মধ্যে একজন বললেন না, ওকে গ্রেপ্তার করা যেতে পারে, কাস্টডিতে নেওয়া যেতে পারে। আরেকজন বললেন না, ওকে কাস্টডিতে নেওয়া যেতে পারে না, নেওয়া যাবে না। তাহলে 2 জন এক হয়ে গেল। এক হয়ে যাওয়ার পরে কি করা হলো, এইবার বলা হলো, নতুন করে বললো না, আবার ওই রাত্রেই বসলো, আবার ওই 1 ঘন্টা 2 ঘন্টার মধ্যে আমাদের চন্দ্রচূড় সাহেব প্রধান বিচারপতি 3 জন জাজকে বসিয়ে একটা বেঞ্চ করে দিলেন। দিয়ে এমন জাজকে বসালেন যেন 2-1 সে যেতে, মানে তিস্তা শীতলবাদ যাতে তাকে গ্রেপ্তার না করে, সেই ব্যাপারটা তিনি আসলেন। এইভাবে তিস্তা শীতলবাদকে ছেড়ে রাখলেন। গুজরাট হাইকোর্টের আইনকে এইভাবে তুড়ি মেরে উড়িয়ে দিলেন। এরপরে দেখুন আরো একটা কথা আছে, একজন সে হচ্ছে তার কাশ্মীরে বিরাট বড় সন্ত্রাসবাদী, বহু মানুষ হত্যা করেছে, তার বিচার, তার ফাঁসি হবে। ফাঁসির আগে লাস্ট চূড়ান্ত, মানে প্রেসিডেন্ট দিয়ে দিয়েছেন, নাকচ করে দিয়েছেন, তার ফাঁসি মুক্তির আবেদন নাকচ করে দিয়েছেন। রাতারাতি সেখানে বসানো হলো। আবার ওই রকম ছুটির দিনে গভীর রাত পর্যন্ত চললো। শেষ মুহূর্তে তাকে ছেড়ে দেওয়া যাবে কি যাবে না, তার ফাঁসি রদ যাতে হয় তার চেষ্টা। মানে এরা এই যে আমাদের দেশের যে যারা জাজ রয়েছেন, তারা মনে করেন দেশটা তাদের সম্পত্তি, দেশটা তাদের সম্পত্তি। আর 130 কোটি মানুষ, এরা যে ভোট দিয়ে যাদেরকে নির্বাচন করলো, তাদের কোনো গুরুত্ব নেই, তাদের গুরুত্বের থেকে বেশি গুরুত্ব এদের। কারণ এদের বাবা কাকারা জাজ ছিলেন, মামা মেশোরা জাজ ছিলেন, এবং সেই লাইন ধরে এরা এসছেন। আজকে আমি আমেরিকার উদাহরণটা এই জন্য দিলাম, দিন আসছে যেদিন ভারতেও কিন্তু এইভাবে জজ সাহেবদের এই অন্যায়, এই অত্যাচার, এইগুলো চলবে না। যা খুশি করব আমরা করব, আমরা চলে যাব, আমরা অর্ডার দেবো, এই জায়গায় যেন সরকার আমরা চালাচ্ছি। ওয়াকফ আইন গৃহীত হবে কিনা, দেশের মানে অধিক সংখ্যক মেজরিটি মানুষের ভোটে নির্বাচিত প্রতিনিধিরা, জনপ্রতিনিধিরা, তারা পাশ করেছেন পার্লামেন্টে এই বিল, আর এরা বলে দিচ্ছেন এটা হবে না, ওটা হবে না, সেটা হবে না। বিপদ আসছে আমাদের। আজকে ট্রাম্প সাহেবকে আমি তার জন্য একটা স্যালুট দেবো, এই জন্যেই যে একটা গণতন্ত্রে যারা নির্বাচিত হয়ে আসে
তাদের দাবিটা সর্বাগ্রে। হ্যাঁ, বলতে পারেন যে তাই বলে তারা এটা করতে পারেন না, আমাদের যে সংবিধানের বেসিক স্ট্রাকচার পাল্টাতে পারেন না। আরে বেসিক স্ট্রাকচার পাল্টেছিলেন ইন্দিরা গান্ধী। ইন্দিরা গান্ধী পাঠিয়েছেন, সংবিধান সংশোধন করেছিলেন ৭৬ জরুরি অবস্থার সময়। কি করেছে এই জজ সাহেবরা? এই জজ সাহেবরা তারা লেজ নাড়াতে নাড়াতে চলে গেছে ইন্দিরা গান্ধীর পেছনে, বড় বড় কথা বলছে। আবার এমন দিন আসছে এদের সবার সব কৈফিয়ত দিতে হবে, সব কিছু চলে যাবে। এটা মনে রাখতে হবে, সবার উপরে নির্বাচিত জনপ্রতিনিধি। এখনকার মতো এখানেই রাখছি। ভালো থাকবেন, ধন্যবাদ।